বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। চতুর্দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বীভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি, মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি, জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি। এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কুণ্ঠাবোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? যদি এই 24-এর পরিবর্তন না হতো, তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারত না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আলিম উলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, তখন বেশ কিছু আলিম উলামার সাথে জেলে, চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো। বয়োবৃদ্ধ আলিম, তাদের হাতে ছিল হাত কড়া পরানো, পায়ে ছিল লোহার বেড়ি। আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন, তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কুণ্ঠাবোধ করে নাই। এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি। এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই, জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল। একই অপকর্ম যদি এখন আর কেউ করে, তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে। আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলে যে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই।